আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওছিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটি এখন লক্ষ্যবস্তু, জানালো ইরান। তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার আদেশ স্থগিত। হুতি বিদ্রোহীদের বহনকারী ইরানি বিমানকে ঠেকাতে ইয়েমেনের বিমানবন্দরে হামলা। ভারতে গো রক্ষকদের বিরুদ্ধে রায়, মুসলিম বিচারককে হত্যার হুমকি। আবার উত্তাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি। ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে, যুক্তরাষ্ট্রকে এবার মূল্য পরিশোধ করতে হবে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, আমরা আগেই বলেছিলাম, হয় তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করবে, নয়তো এর মূল্য দিতে হবে। বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতার স্মারক কার্যত শেষ হয়ে গেছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি এখন ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ১৭ জুন স্বাক্ষরিত ১৪ দফার ইসলামাবাদ সমঝোতা শুরু থেকেই সংকটে পড়ে। তার অভিযোগ, চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে এর বিভিন্ন ধারা লঙ্ঘন করছে। তামিলনাড়ুতে কোরবানি ঈদ বা অন্য যে কোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত এই স্থগিতাদেশ দিয়ে উল্লেখ করেন যে হাইকোর্টের ওই পূর্ববর্তী আদেশটিতে সংশোধন প্রয়োজন ছিল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কারাগাম সরকার মাদ্রাজ হাইকোর্টের গত ২৭ মে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি বিশেষ লিভ পিটিশন দায়ের করেছিল, যার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে। হাইকোর্টের ওই আদেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার আদালতে যুক্তি প্রদর্শন করে যে দেশের বিদ্যমান আইনি বিধান যেখানে নির্দিষ্ট কিছু স্থানে নির্দিষ্ট ক্যাটাগরির গরু জবাই করার অনুমতি দেয়, সেখানে আইনের সেই বিধির পরিপন্থী কোনো বিচার বিভাগীয় নির্দেশ কোনোভাবেই বহাল রাখা যায় না। এর আগে মাদ্রাজ হাইকোর্ট রাজ্য জুড়ে গো হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি প্রতিনিধি দলকে বহনকারী একটি ইরানি উড়োজাহাজকে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধা দিতে বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছে। সোমবার বার্তা সংস্থা এএফপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের একটি উড়োজাহাজকে সানার বিমানবন্দরে অবতরণ করতে বাধা দেয়। একই সময়ে তারা একটি ইরানি উড়োজাহাজকে ইয়েমেনের আকাশসীমা ব্যবহার করে অবতরণের সুযোগ দেওয়ার চেষ্টা করছিল। এ পরিস্থিতিতে বিমানবন্দরের রানওয়েকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ভারতের মধ্যপ্রদেশে এক ব্যক্তিকে হত্যার দায়ে ১৪ জন কথিত গোরক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর তীব্র সাম্প্রদায়িক আক্রমণ ও হত্যার হুমকির শিকার হয়েছেন মুসলিম নারী বিচারক তাবাসসুম খান। বিচারকের রায়ের আইনি পর্যালোচনার পরিবর্তে তার ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক প্রচারণা চালানো হচ্ছে। গত ১২ জুন মধ্যপ্রদেশ রাজ্যের একটি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিদের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, দাঙ্গা এবং বেআইনিভাবে মানুষকে আটকে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়। ২০২২ সালে মধ্যপ্রদেশের নর্ম দাপুরম জেলায় একটি ট্রাকে গরু বহন করে নিয়ে যাচ্ছিলেন নাজির আহমেদ নামে এক ট্রাক চালক। এ সময় লাঠি ও রড হাতে থাকা একদল স্বঘোষিত গোরক্ষক তাকে আটকায়। গরু পাচারের সন্দেহে ওই ব্যক্তিরা নাজির ও তার দুই সঙ্গীকে গাড়ি থেকে টেনে বের করে আনে এবং তাদের ওপর নৃশংসভাবে হামলা চালায়। পরে নাজির তার আঘাতের কারণে মারা যান, কিন্তু তার সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে আদালতে তারা ঘটনাটি বর্ণনা করেন। ১২ জুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান সাক্ষ্য প্রমাণ ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে এই হত্যাকাণ্ডকে চরম বর্বর ও নৃশংস আখ্যা দিয়ে ১৪ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পরই কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন ও অভিযুক্তদের পরিবারের সদস্যরা আদালত চত্বরে বিক্ষোভ করেন এবং বিচারকের কুশপুত্তলিকা পোড়ান। পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিচারককে উদ্দেশ্য করে চরম আপত্তিকর মন্তব্য,
হত্যার হুমকি এবং ধর্ষণ ও সহিংসতার উস্কানিমূলক ভিডিও ছড়ানো হয়। বিচারকের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রদেশ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেছে এবং পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এরই মধ্যে ঘৃণাসূচক মন্তব্য ছড়ানোর অভিযোগে অভিযুক্তদের মধ্য থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া বিক্ষোভে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের পদত্যাগের দাবি আরো জোরালো হয়ে উঠেছে। রাজধানীর কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসের অভিযোগ, তরুণদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে কার্যকর উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। তরুণদের সংগঠন জেনজি নেপাল দাবি করেছে, বর্তমান সরকার জনস্বার্থ উপেক্ষা করে কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে দেশ পরিচালনা করছে। সংগঠনটির ভাষ্য, কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং তরুণদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বাজেট ও নীতিতে বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেই। বর্তমান আন্দোলনের মধ্যে 2023 সালে প্রেম আচার্যের আত্মহুতির ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। সে সময় কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালনকারী বালেন্দ্র শাহ ঘটনাটিকে রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতীক বলে মন্তব্য করেছিলেন। কিন্তু বর্তমান সংকটে তার নীরব অবস্থান নিয়ে বিরোধী দল ও আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন। ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দমদম বিমানবন্দরের ভেতরে 136 বছর পুরনো গৌরীপুর জামে মসজিদ, যা স্থানীয়দের কাছে বাকরা মসজিদ নামে পরিচিত, সেটি স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ ও নিরাপত্তা জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার থেকে সাধারণ মানুষের জন্য মসজিদে প্রবেশের বিশেষ অনুমতি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সাময়িকভাবে সেখানে নিয়মিত জামাতে নামাজ আদায়ও বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্য, বর্তমান অবস্থানে মসজিদটি থাকায় দ্বিতীয় রানওয়ের সম্প্রসারণ দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বড় উড়োজাহাজের নিরাপদ ওঠানামা এবং প্রধান রানওয়ে সংস্কারের সময় বিকল্প রানওয়ে ব্যবহারের ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখার বিষয়টিও এই সিদ্ধান্তের অন্যতম কারণ। মসজিদ স্থানান্তর নিয়ে বহু বছর ধরে আলোচনা চললেও বিভিন্ন জটিলতায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে সম্প্রতি জেলা প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ ও মসজিদ পরিচালনা কমিটির মধ্যে একাধিক বৈঠকের পর বিষয়টি নতুন করে অগ্রগতি লাভ করেছে। প্রশাসনের একটি প্রতিনিধি দল এবং বিমানবন্দর নিরাপত্তা কমিটিও এলাকা পরিদর্শন করে পরিস্থিতি মূল্যায়ন করেছে। এর আগে বিরাটি মোড়ের দিক থেকে বিমানবন্দরে 3 নম্বর গেট দিয়ে পরিচয়পত্র দেখিয়ে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে পারতেন। এরপর প্রায় 2.5 কিলোমিটার পথ অতিক্রম করে মসজিদে পৌঁছাতে হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই প্রবেশ ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। গেটে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে, যাতে অনুমতি ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।